আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি। তো আজকে আমার নিউটনিয়ান বলবিদ্যার তৃতীয় ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব জড়তার ভ্রাম্যক বা ঘূর্ণন জড়তা, গুণন গতির উপর তার সূত্রগুলো, জড়তার ভ্রাম্যক এবং ঘূর্ণন গতিশক্তির মধ্যে সম্পর্ক, তারপরে জড়তার ভ্রাম্যকের গতিশক্তি, বিভিন্ন বস্তুর জড়তার ভ্রাম্যকের সূত্র, জড়তার ভ্রাম্যকের দুইটি বিখ্যাত উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য, এবং এই সূত্রের সমান্তরাল অক্ষের বা লম্ব অক্ষের উপপাদ্যের বিভিন্ন প্রয়োগ আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। যে আমাদের আলোচনার বিষয় আজকে আমরা এখানে উল্লেখ করে রাখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের আলোচনা করব জড়তার ভ্রাম্যক। নাম্বার 1, ভ্রামক। জড়তার ভ্রামক একটি গুণনরত বস্তুর গুণন অক্ষ থেকে, আমরা যদি এভাবে দেখি, এরকম একটা বস্তু, আর এ বি হচ্ছে একটি গুণনরত বস্তু এবং তার গুণন অক্ষ থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন কণা অবস্থিত। এদিকে আছে M1 R1, M2 R2, M3 R3, M4 R4, বিভিন্ন কণা বিভিন্ন দূরত্ব অবস্থিত। তাহলে গুণন অক্ষ থেকে কোনো একটি বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ওই অক্ষ থেকে কণাটির রৈখিক দূরত্বের সাথে তাহলে কণাটির ভর এর সাথে রৈখিক দূরত্বের বর্গের গুণফল নিলে ওই কণাটির জড়তার ভ্রাম্যক। এভাবে প্রত্যেকটি কণার ভরের সাথে তাদের আনুষঙ্গিক দূরত্বের বর্গের গুণফল নিয়ে তাদের সমষ্টি নির্ণয় করলে ওই অক্ষ সাপেক্ষ বস্তুটির ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রাম্যক পাওয়া যায়। তাহলে জড়তার ভ্রাম্যক হচ্ছে কোনো বস্তুর গুণন অক্ষ থেকে প্রত্যেকটি কণার দূরত্বের বর্গের সাথে ওই কণাটির ভরের যোগফল বা সমষ্টি নিলে পাওয়া যায় ঘূর্ণন জড়তা। তাই হচ্ছে ঘূর্ণন জড়তা। তাহলে এই জড়তার ভ্রাম্যক বা ঘূর্ণন জড়তা, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রাম্যক, এটাকে ঘূর্ণন জড়তা বলা হয়। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুর যে গতির জন্য বাধার সৃষ্টি হয়, গতিকে বাধা দেয়, ঠিক একইভাবে গুণনরত বস্তুর ক্ষেত্রেও তার গুণন গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়, বা গুণনত বস্তু গতিশীল থাকতে চায়, গুণনত থাকতে চায়, অথবা স্থির বস্তু ঘুরতে চায় না, স্থির থাকতে চায়। এই যে প্রবণতা বা এই ধর্মটাই হচ্ছে তার জড়তা। তাহলে গুণনত বস্তুর ক্ষেত্রে এই ধর্মটাকে জড়তার ভ্রাম্যক বা ঘূর্ণন জড়তা বলা হয়। তাহলে ঘূর্ণন জড়তাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং আই ইকুয়াল টু সামেশন ওভার এম আর স্কয়ার। অর্থাৎ এখানে সামেশন ওভার এম সমান ক্যাপিটাল এম, অর্থাৎ সমগ্র বস্তুর ভর হচ্ছে তার ক্যাপিটাল এম, অর্থাৎ প্রত্যেকটি কণার ভর হচ্ছে এম, এবং গুণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে প্রত্যেকটি কণার জন্য R1 R2 R3। এইভাবে n সংখ্যক কণা দ্বারা যদি বস্তুটি গঠিত হয়, তাহলে সমস্ত কণাগুলোর ভরের সমষ্টি হবে বস্তুর ভর। তাহলে জড়তার ভ্রাম্যক নির্ভর করবে বস্তুর ভরের উপর, তার গুণন অক্ষ থেকে বস্তুটির প্রত্যেকটি কণার দূরত্বের উপর, আরো নির্ভর করবে বস্তুর আকৃতির উপর, আকার বা আকৃতির উপর, এবং নির্ভর করবে বস্তুটির
ভরের বিন্যাসের উপর। তাহলে জড়তার ভ্রাম্যকে আমরা 3টি রাশি দ্বারা আইডেন্টিফাই করতে পারি বা তার নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারি। 1, বস্তুর ভর, বস্তুর ভরের বিন্যাস, প্রত্যেকটি কণা থেকে গুণাঙ্কতে তাদের দূরত্ব, অর্থাৎ গুণাঙ্ক থেকে বস্তুর দূরত্বের উপর, আকৃতির উপর বা আকারের উপর এবং ভরের বিন্যাসের উপর। তাহলে এই একক হিসেবে পাই জড়তার ভ্রাম্যকের একক পাবো ভরের একক কেজি এবং দূরত্বের একক মিটার স্কয়ার এবং মাত্রা হবে ml স্কয়ার। জড়তার ভ্রাম্যকের মাত্রা হবে এরকম। তাহলে একটি বস্তুর ভরের ক্ষেত্রে আমরা এটা পেলাম। তারপরে দেখব ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রাম্যকের আলোচনা। দ্বিতীয় টপিক আলোচনা করব চক্রগতির ব্যাসার্ধ। radius of gyration, চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে একটি গুণলক্ষ এবং গুণন থেকে একটি বস্তুর দূরত্ব m, তাহলে এটা হচ্ছে কি। তাহলে আমরা বলতে পারি গুণনাঙ্ক থেকে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এমন একটি দূরত্ব, গুণনাঙ্ক থেকে এমন একটি দূরত্ব যেখানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে কল্পনা করা হয়। অর্থাৎ বস্তুর সমস্ত ভর কোনো না কোনো একটা বিন্দুতে জমাকৃত আছে বা একত্রিত আছে কল্পনা করা যায়। গুণনাঙ্ক থেকে বস্তুর ওই দূরত্বটি হচ্ছে তার জড়তার চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কোনো একটি বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রাম্য তার গুণাঙ্ক থেকে তার প্রত্যেকটি কণার বিন্যাসের উপর, অবস্থানের উপর, বস্তুর আকৃতির উপর নির্ভর করলেও ওই বিন্দুটি সবসময় একই ধরা হয়। অর্থাৎ একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কত হবে তা নির্ভর করবে তার গুণাঙ্ক থেকে তার বস্তুর দূরত্বের উপর। অর্থাৎ আমরা এখান থেকে পাবো চক্রগতির ব্যাসার্ধ কে, আর সেটা হচ্ছে m k স্কয়ার। আই হচ্ছে জড়তার ভ্রাম্য, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে গুণাঙ্ক থেকে এমন একটি দূরত্ব যেখানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে কল্পনা করা যায়। তাহলে সেক্ষেত্রে একই মাত্রা এবং চক্রগতির ব্যাসার্ধের মাত্রা হবে কে সমান আই ভাগ m √r। চক্রগতির ব্যাসার্ধের মাত্রা হবে l এবং একক হবে মিটার। তাহলে এবার আমরা দেখব দুই নম্বর টপিক। আলোচনার সুবিধার্থে আমরা আগে আলোচনা করলাম ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রাম্য। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রাম্য। আমরা একটি বস্তু কল্পনা করি এবং এ বি হচ্ছে তার গুণলক্ষ এবং গুণলক্ষ থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন কণা অবস্থিত r1 দূরত্বে সমগ্র বস্তুটির ভর হচ্ছে m। তাহলে বস্তুটি আমরা বিবেচনা করি যে একটি বস্তু AB গুণাঙ্কের সাপেক্ষ সমকৌণিক বেগ ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান আছে এবং বস্তুটি একটি দৃঢ় বস্তু। তাহলে দৃঢ় বস্তু
থেকে আবার সংজ্ঞায়িত করা দরকার, যেখানে বস্তুর সাথে সমগ্র কণাগুলো একই বেগে একই সাথে ঘূর্ণায়মান, এমন বস্তু হবে দৃঢ় বস্তু। তাহলে এই দৃঢ় বস্তুর সাথে প্রত্যেকটি কণা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অবস্থিত, তাদের গুণাঙ্ক থেকে তাদের দূরত্ব r1, r2, r3, r4 এভাবে rn পর্যন্ত n সংখ্যক কণা দ্বারা বস্তুটি গঠিত, এবং প্রত্যেকটি কণার রৈখিক বেগ ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমরা এই কথাটা বোঝার জন্য আমরা দেখব রৈখিক বেগ b সমান ওমেগা r। আর দৃঢ় বস্তুর ক্ষেত্রে, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা সমান থাকবে, কিন্তু প্রত্যেকটি কণার গুণাঙ্ক থেকে তাদের দূরত্ব ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদের রৈখিক বেগ ভিন্ন ভিন্ন হবে। তাহলে m1 বস্তু কণার ক্ষেত্রে b1 সমান ওমেগা r1, b2 সমান ওমেগা r2, b3 সমান ওমেগা r4, এভাবে bn সমান ওমেগা rn, এবং তাদের গতিশক্তি E1 সমান হাফ m1 v1 স্কয়ার। তাহলে m1 ওমেগা r1 স্কয়ার দেখা যাচ্ছে m1 m ওমেগা 1 r1 স্কয়ার। এভাবে n2 সমান হাফ ওমেগা m2 r2 স্কয়ার, E3 সমান হাফ ওমেগা m3 r3 স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে n সংখ্যক কণার প্রত্যেকটার গতিশক্তি যদি আমরা বিবেচনা করি, প্রত্যেকটি কণার গতিশক্তি যদি বিবেচনা করি, তাহলে আমরা সমগ্র বস্তুর অর্থাৎ বস্তুটির মোট গতিশক্তি পাবো। আর এই গতিশক্তি হবে গুণন গতিশক্তি। তাহলে আমরা দেখি তার গুণন গতিশক্তি হবে E সমান E1, E2, 3, En, হাফ m1 ওমেগা r1 স্কয়ার, m2 r2 স্কয়ার হবে mn ওমেগা rn স্কয়ার। এবং সবগুলো যদি আমরা বিবেচনা করি, হাফ সামেশন ওভার m r স্কয়ার ইনটু ওমেগা, তাহলে হাফ i ওমেগা এখানে যেহেতু b স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, তাহলে ওমেগা স্কয়ার, এখানেও স্কয়ার আছে, আর এটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে দেখা যায় যে একটি বস্তুর গতিশক্তি, এখানে আমরা দেখেছি জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা সামেশন ওভার r স্কয়ার m r স্কয়ার, আর এখানে সামেশন ওভার m হচ্ছে সমগ্র বস্তুর ভর। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে I সমান গড় দূরত্ব, তাহলে বস্তু কণার ভর, আর এখানে আরো লিখতে পারবো যে চক্রবর্তী ব্যাসার্ধ লিখতে পারবো, ঠিক আছে, I সমান লিখতে পারবো m k স্কয়ার ইত্যাদি। তাহলে ঘূর্ণন গতিশক্তি I ইকুয়াল টু হাফ I m ওমেগা স্কয়ার। আর এখানে একটা আলোচনার বিষয় যে সরলরৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে, ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে তার জড়তার ভ্রাম্যক বা ঘূর্ণন জড়তা
একই ধর্ম কাজ করে। অর্থাৎ এখানে বর বস্তুটিকে গতিশীল রাখতে চায়, স্থিরটাকে স্থির রাখতে চায়। আর এখানে আই বা জড়তার ভ্রাম্যক বস্তুটিকে গুণনশীল অথবা স্থিতিশীল রাখতে চায়। অর্থাৎ বর এবং জড়তার ভ্রাম্যকের ভূমিকা একই রকম দুই ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা পাই যদি ওমেগার মান 1 হয় তাহলে ই সমান আই বাই 2, অর্থাৎ আই সমান 2e। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে একটা বস্তু যদি 1 একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে তাহলে তার গতিশক্তি জড়তার ভ্রাম্যক গতিশক্তির দ্বিগুণ পরিমাণ। তাহলে এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব 4 নম্বর টপিক, লম্ব অক্ষ উপপাদ্য। এগুলো আলোচনা করেছি, এটা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব জড়তার ভ্রাম্যক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য। এরকম একটি বস্তু এটা যদি y অক্ষ হয় আর এটা যদি x অক্ষ হয়, তাদের উভয়ের সাথে লম্ব হচ্ছে z অক্ষ। আর এখানে একটি বস্তু m বরের বস্তু p বিন্দুতে x y z বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এখান থেকে এই দূরত্ব অথবা এখান থেকে এরকম দূরত্ব, আর এটা যদি এরকম দূরত্ব কল্পনা করা হয়, তাহলে x অক্ষ থেকে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x, আর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y, আর এটা হচ্ছে z অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে লম্ব অক্ষ উপপাদ্যটি হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বা অঙ্কিত বা কল্পিত কোনো বস্তু বা সমতলের উপর কল্পিত পরস্পর লম্ব দুইটি অক্ষ সাপেক্ষ, তাদের জড়তার ভ্রাম্যক হবে ওই বিন্দু দিয়ে অবিলম্বভাবে বস্তুর তলের সাথে ওই দুই অক্ষের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রাম্যকের মান হবে এই দুই অক্ষের সাপেক্ষ সমষ্টির সমান। অর্থাৎ এখানে আমরা যদি ব্যাখ্যা করি যে ও জেড অক্ষ বরাবর জড়তার ভ্রাম্যক আই জেড সমান এম জেড স্কয়ার, ও এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রাম্যক আই এক্স সমান সামেশন ওভার এম এক্স স্কয়ার, এবং ও ওয়াই সাপেক্ষ জড়তার ভ্রাম্যক সমান ওয়াই সমান সামেশন ওভার এম ওয়াই স্কয়ার। এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই স্কয়ার, এটা হবে এক্স স্কয়ার, এবং জেড স্কয়ার সমান হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আই জেড সমান এম ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবং সুতরাং দেখা যায় যে আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। এটি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। অর্থাৎ একটি তলের উপর পরস্পর দুটি লম্ব অক্ষ, তিনটি লম্ব অক্ষ, এর মধ্যে একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই, তাদের সাপেক্ষ নির্ণীত জড়তার ভ্রাম্যক আলাদা আলাদাভাবে জড়তার ভ্রাম্যকের সমষ্টি হবে তাদের সাথে বিন্দু দিয়ে গমনকারী জেড অক্ষের সাপেক্ষ নির্ণীত জড়তার ভ্রাম্যক আই জেড এর সমান। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আর দ্বিতীয়টা যদি আলোচনা করি সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা আলোচনা করলাম। তবে সমান্তরাল অক্ষ উপপাদ্য আলোচনা করলে সমান্তরাল অক্ষটি হবে একটি বস্তুর বা তলের সাথে ক্রিয়াশীল
সিডি, আরেকটি অক্ষ এ বি, এটা হচ্ছে বার কেন্দ্রগামী, আর এটা যে কোনো অক্ষ, এটা হচ্ছে এইচ। আর এখান থেকে এক্স দূরত্বে এম বড় একটি বস্তু অবস্থিত। তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো অক্ষ সাপেক্ষ কোনো বস্তুর জড়তার ভ্রাম্যক হবে, যে কোনো অক্ষের সাপেক্ষ কোনো বস্তুর জড়তার ভ্রাম্যক হবে ওই বস্তুর সাথে অবিলম্বভাবে বস্তুর ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষ বস্তুর জড়তার ভ্রাম্যক এর সাথে বস্তুর ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তাহলে জড়তার ভ্রাম্যকের মূল ফর্মুলাটা হবে সিডি সমান আইজি প্লাস এন এইচ স্কোয়ার। এই সূত্রের আলোকে এটার ব্যাখ্যাটা হবে এরকম যে বস্তুটি এম বড়, ক্যাপিটাল এম বড়ের একটি বস্তু, তার মধ্য দিয়ে তার সাথে লম্বভাবে গমনকারী যে কোনো একটি অক্ষ হচ্ছে সিডি এবং বস্তুর সাথে অবিলম্বভাবে গমনকারী বস্তুর বারকেন্দ্র জি এর মধ্য দিয়ে গমনকারী আরেকটি অক্ষ হচ্ছে এবি। তাহলে সিডি অক্ষ সাপেক্ষ যদি আমরা জড়তার ভ্রাম্যক নির্ণয় করতে চাই, তো সিডি অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক হবে বস্তুর বারকেন্দ্রগামী জড়তার ভ্রাম্যক আইজি এর সাথে বস্তুর ভর এবং এই অক্ষ দুটির লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। সুতরাং এক্ষেত্রে আমরা পাই এটা। আর এই বস্তুটি আমরা যদি দেখি যে এবি অক্ষ থেকে এক্স দূরে এম বরের একটি কণা অবস্থিত, তাহলে কণাটি এক্স দূরত্বে অবস্থিত, তাহলে এবি অক্ষ থেকে তাদের সিডি অক্ষ থেকে তাদের দূরত্ব হচ্ছে এইচ প্লাস এক্স এবং জড়তার ভ্রাম্যক সিডি সমান হবে সামেশন ওভার এন ইন্টু এক্স প্লাস এইচ স্কোয়ার। তাহলে এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার summation over n into 2h x plus summation over n h square। আর এটা হচ্ছে m বড় প্রান্তীয় গমনকারী বস্তুটির জড়তার ভ্রাম্যক, সেটা হবে IG। আর এখানে ভর ভ্রাম্যক n x সমান 0। তাহলে ভর ভ্রাম্যক হবে কোনো একটি বস্তুর ভরের সাথে তার অক্ষ বরাবর গমনকারী অবিলম্ব গমনকারী দূরত্বের গুণফল, এবং ভর ভ্রাম্যক বরাবর ভর ভ্রাম্যক হচ্ছে সমষ্টি 0 হবে, তাহলে এটা সমান 0 এবং এটা হচ্ছে ক্যাপিটাল এন এইচ স্কয়ার। তাহলে যে কোনো অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক হবে তার সমান্তরাল বস্তুর সাথে অবিলম্বভাবে গমনকারী বস্তুর বরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষ জড়তার ভ্রাম্যক এর সাথে বস্তুর ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটার সাহায্যে বিভিন্ন বস্তুর আকৃতির অবস্থানের সাথে আমরা জড়তার ভ্রাম্যক নির্ণয় করতে পারবো। এই সূত্রটির সাহায্যে আমরা প্রয়োগ করে বিভিন্ন জড়তার ভ্রাম্যক নির্ণয় করব। এখন আলোচনা হচ্ছে এটি সরুদণ্ড। সরুদণ্ডটি আমরা আগে এঁকে নিই। সরু এবং সুষম দণ্ড, তার ঠিক মধ্যবিন্দু দিয়ে AB একটি অক্ষ গমন করেছে
সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে L/2 হচ্ছে এই পর্যন্ত, L/2 এই পর্যন্ত, এবং এখান থেকে x দূরত্বে 0 dx দূরত্বের একটি ফালি কল্পনা করা হয়েছে। তাহলে বস্তুটির ভর হচ্ছে ক্যাপিটাল M, একটি সরু L দৈর্ঘ্যের একটি সরু দণ্ড, তার মধ্যবিন্দু O দিয়ে একটি দণ্ড অক্ষ, যা এই দণ্ডের সাথে বা নলের পাতের সাথে অবিলম্বভাবে গমনকারী, মধ্যবিন্দুতে গমনকারী একটি অক্ষ, এর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে এই বস্তুটির অক্ষ থেকে x দূরত্বে dx দূরত্বের একটি ফালি বিবেচনা করা হয়েছে, যার ভর হবে dm, আর সেটা হবে একক দৈর্ঘ্যের ভর ক্যাপিটাল M ভাগ L ইন্টু dx। তাহলে M/L হচ্ছে একক দৈর্ঘ্যের ভর ইন্টু dx পুরুত্বের অংশ, এবং এই dm অংশের জন্য তার জড়তার ভ্রামক dy সমান হবে dmx স্কয়ার। তাহলে M ভাগ L x স্কয়ার dx। আর এই ক্ষুদ্র অংশের জন্য সম্পূর্ণ অংশের জড়তার ভ্রামক যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পাবো সম্পূর্ণ পাতের জন্য জড়তার ভ্রামক -L/2 থেকে +L/2 এর মধ্যে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো dx। একক দৈর্ঘ্যের ভর ধ্রুবক হওয়ার কারণে এটা বাইরে চলে আসবে, -L/2 +L/2 x স্কয়ার dx, এবং এটা পাবো mL x³/3 ইন্টিগ্রেটিং লিমিট -L/2 বসে দিলাম। তাহলে m বা 3L যদি আমরা এখানে বসাই দিই, L/2 হোল কিউব মাইনাস L/2 হোল কিউব, তাহলে দুইটা মিলে প্লাস হয়ে যাবে 3L 4 কিউব হওয়ার কারণে 8L কিউব প্লাস L কিউব ভাগ 8। তাহলে দেখা যায় 3L ইন্টু 8/2L কিউব কাটা গেলে, এদিকে দেখি, 3L ইন্টু L কিউব ভাগ 4, L কাটা গেলে 12 ভাগ NL স্কয়ার, আর এটা হচ্ছে তার জড়তার ভ্রামক। অর্থাৎ যদি দণ্ডটির মধ্যবিন্দু দিয়ে অবিলম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষতা জড়তার ভ্রামক হয়, তাহলে সেটা পাবো। আবার চক্রপতির ব্যাসার্ধ k হলে I সমান mk স্কয়ার, তাহলে mk স্কয়ার সমান mL স্কয়ার ভাগ 12, mm কাটা গেলে k স্কয়ার ইকুয়াল টু L স্কয়ার ভাগ 12, তাহলে k সমান √L স্কয়ার ভাগ 12 সমান L ভাগ 2√3। এটা হচ্ছে চক্রপতির ব্যাসার্ধ। এবার আমরা দেখাবো দণ্ডটির অক্ষটি যদি এক প্রান্ত বিন্দু দিয়ে যায়, তখন তার ক্ষেত্রে জড়তার ভ্রামকের কি পরিবর্তন আসবে। অক্ষটি যদি সুষম দণ্ডের অক্ষটি যদি এক প্রান্ত দিয়ে যায়, তখন তার ক্ষেত্রে আরো একটি ক্ষুদ্র ফালি এরকম বিবেচনা করলাম, x দূরত্বে
এক্ষেত্রে একক দৈর্ঘ্যের ভর, দণ্ডের ভর হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে একক দৈর্ঘ্যের ভর স্মল এম সমান ক্যাপিটাল এম ভাগ এন। তাহলে এই পানির পুরুত্ব dx, আর dx দৈর্ঘ্যের ভর dm সমান স্মল m dx, তার মানে হচ্ছে ক্যাপিটাল M dx। তাহলে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক di সমান হবে dm x স্কয়ার, m ভাগ l x স্কয়ার dx। যদি সম্পূর্ণ এই অক্ষের সাপেক্ষ বস্তুটির সম্পূর্ণ অংশের জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব এবং 0 টু l এর মধ্যে x স্কয়ার dx, 0 টু l x স্কয়ার dx। m বাই l ধ্রুব সংখ্যা, এই জন্য বাইরে চলে আসলো, এবং m বাই l x কিউব বাই 3, 0 টু l। তাহলে m ভাগ 3l ইন্টু l কিউব মাইনাস 0, এবং m 3l ইন্টু l কিউব, m ভাগ 3l কাটা গেলে l স্কয়ার। আর এটি হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে I সমান m l স্কয়ার ভাগ 3। আবার চক্রবর্তীর ব্যাসার্ধ যদি k হয় তাহলে m k স্কয়ার। সুতরাং m k স্কয়ার সমান m l স্কয়ার ভাগ 3, তার কাটা গেলে k সমান l ভাগ √3। তাহলে পরবর্তীতে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে বিভিন্ন আকৃতির বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয় করব। তো আজকে সবাইকে এখানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।